মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ শহীদের রক্ত, ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া বাংলা, বাঙালি এবং লাল সবুজের দেশ বাংলাদেশ। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবের দিন, বিজয়ের ৫০তম সুবর্ণ বর্ষপূর্তির এই মাহেন্দ্রক্ষণে নিউজরুম সংলাপে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ৩০ লাখ শহীদের রক্তে পাওয়া জাতি, রাষ্ট্র ও তার বিজয়ের তাৎপর্য নিয়ে আজ আমরা কথা বলবো। সেজন্য ভার্চুয়ালি আমন্ত্রণ জানিয়েছি আমরা ৩ জন অতিথিকে। যুক্ত আছেন আমাদের সঙ্গে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, এবং যুক্ত হয়েছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন জয়ন্ত ঘোষাল, সিনিয়র সাংবাদিক, দিল্লি থেকে যুক্ত হবেন। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলো শিরোনামগুলো শুরুতে দেখে আসতে চাই। প্রথমে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে উন্নয়ন অর্জনে বিশ্বের বিস্ময় বাংলাদেশ, সুবর্ণ জয়ন্তী উদযাপন আমাদের গর্বের, আজ বিজয়ের ৫০ বছর। ঢাকায় কর্মব্যস্ত দিন কাটালেন ভারতের রাষ্ট্রপতি, মোমেনকে ফোন দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা উচিত, একটি মন্তব্য রয়েছে, সোনিয়া গান্ধী পাঠিয়েছেন। এবং আমরা কালের কণ্ঠ শিরোনাম দেখে আসতে চাই, কারণ কালের কণ্ঠ শিরোনাম করেছে অহংকার করার মতো অর্জন অনেক, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সংস্কৃতি মনা মানুষের ভূমিকা জরুরি, সেই স্বপ্নের পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি, বিজয়ের মাস উপলক্ষে আরও একটি মন্তব্য রয়েছে। আমরা কালের কণ্ঠে শিরোনাম দেখলাম। ডেইলি সান শিরোনাম করেছে ভিক্টোরি ডে স্পেশাল, বাংলাদেশ মুভস অন টুয়ার্ডস সোনার বাংলা। মোটামুটি এই ছিল এক কথায় শিরোনাম করেছে সবগুলো গণমাধ্যম, এবং আমরা যেই পত্রিকাগুলো দেখেছি সেগুলো তো আমরা একই রকম দেখলাম। আমরা সরাসরি আলোচনায় যাব, তবে তার আগে সারা দেশ আসলে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পুরো জাতি প্রস্তুত, এবং রাজধানী সহ সারা দেশ আলোকসজ্জা সজ্জিত হয়েছে বিজয়ের ৫০তম সুবর্ণ বর্ষপূর্তি উদযাপনে। আমাদের সঙ্গে সহকর্মী আছেন, আমরা ছোট্ট করে একটু তার কাছে যেতে চাই, রাজধানীর আলোকসজ্জার পরিস্থিতি একটু দেখে আসতে চাই। সহকর্মী আলিক তালুকদার, আপনি যদি সংক্ষেপে আমাদেরকে একটু জানান কি পরিস্থিতি। ধন্যবাদ ফখরুল আপনাকে। ফখরুল, এই মুহূর্তে আমি রাজধানীর যে প্রাণকেন্দ্র বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থান করছি। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে উচ্চ যে ভবনগুলো রয়েছে, সেই ভবনগুলোকে কিন্তু এই বিজয়ের যে ৫০ বছর, গর্বের ৫০ বছর, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এবং যে বিজয়ের আনন্দ, সেই আনন্দ পুরো দেশবাসীর কাছে এবং রাজধানীবাসীকে সেই আনন্দটাকে দেখানোর জন্য এই পুরো রাজধানীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। সরকারি এবং বেসরকারি যেই ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন যে লাল সবুজের যেই পতাকা, আমাদের গৌরবের পতাকা, এবং আমাদের দেশের যেই অর্জন, সেই অর্জনকে যেই বলা হয়ে থাকে যে সুউচ্চ স্থানে তুলে ধরার যেই বাহক, সেই রঙেই কিন্তু সেজেছে। এবং আমরা পুরো রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি, শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নয়, উত্তর সিটি কর্পোরেশনের ভবনগুলো দেখেছি যে এই সরকারি বেসরকারি ভবনগুলো কিন্তু সাজানো হয়েছে। এবং এই গর্বের যেই দিনটি এবং আনন্দের এই দিনটিকে উপভোগ করতে এই গভীর রাতেও অসংখ্য মানুষ বেরিয়েছেন, তাদের ছোট যারা শিশু রয়েছেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু বেরিয়েছেন যে এই সুন্দরভাবে যে রাজধানীটা সেজেছে সেটাকে উপভোগ করতে। তো এই বর্ণিল সাজে গৌরবের যে ৫০ বছর, সেটাকে আমাদেরকে জানাবেন পরবর্তী সংবাদে। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনাকেই দিয়ে শুরু করতে চাই। বাঙালি জাতির আবেগ, গৌরব, চেতনা, অনুভূতি সবকিছু এই বাংলাদেশকে ঘিরে আজ বিজয়ের ৫০তম বর্ষপূর্তির দিন। আমরা স্বাধীনতার বর্ষপূর্তি উদযাপন করেছি। আমাদের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি এসেছেন এই উদযাপন আয়োজনে, এবং বিশ্বের আরো বেশ কিছু দেশের অতিথিরা আমাদের বাংলাদেশে এরই মধ্যে এসেছেন। বিজয়ের এই পর্যালোচনা, এই মাহেন্দ্রক্ষণে পর্যালোচনা জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, আজকে আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি দিন। আমাদের স্বাধীনতার পর ৫০ বর্ষপূর্তি, এবং আমাদের আজকে এই মাটিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা এসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবৃন্দ সারা বিশ্বে এসছেন, বিশেষ করে ভারতের মহামান্য রাষ্ট্রপতি এসছেন। এটি তো আমাদের
সবার জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়, এবং প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশকে সারা বিশ্ব কতখানি গুরুত্বের সাথে বিবেচনা করে বলেই তো আজকে আমাদের এই 50 বছর পূর্তি সময় এত বিশ্বের নেতৃবৃন্দরা বাংলাদেশের মাটিতে আজ এসছেন আমাদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে। সুতরাং এটি তো আমাদের গর্ব করার মতো বিষয়। এবং সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশ আজ সারা বিশ্বে এমন এক অভূতপূর্ব অবস্থানে গেছে যার জন্য গোটা জাতি কিন্তু গর্বিত। জি, আপনার কাছে আসবো আমরা একটু ডক্টর মিজানুর রহমান আপনার কাছে আসতে চাই। আপনার কাছে আমরা স্বাধীনতার 50তম সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। এর আগে আমরা কিন্তু আজকে যে বিজয়ের 50তম পূর্তি, সুবর্ণ পূর্তি, আসলে সেখানে আসলে আমাদের একটি সৌভাগ্য এবং আমাদের গৌরবের দিন, কারণ আসলে এই দিনটি অনেকেই হয়তো পাননি যারা মুক্তিযুদ্ধ করেছেন। আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্যের এই দিনে ভারতের রাষ্ট্রপতি এসেছেন, একই সঙ্গে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরাও কিন্তু আমাদেরকে শুভেচ্ছা জানাতে, আমাদের এই আয়োজনে উদযাপনে তারা যুক্ত হয়েছেন। আপনার পর্যালোচনা জানতে চাই বাংলাদেশের ঐতিহাসিক দিনে। ধন্যবাদ। প্রথমে আজকের এই বিজয়ের দিনে যারা বিজয়টা আমাদের হাতে দিয়ে গেছেন, এনেছেন, যে শহীদরা, তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে শুরু করছি। দেখুন, এই বাঙালি ভাষাভাষী যে এই অংশটা নিয়ে বাংলাদেশ, এটা আসলে কখনো একটা আধুনিক রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা হতে পারে, বা এরকম চিন্তাও আসলে যেগুলো বলা হয় সেগুলোর মধ্যে অনেক অস্পষ্ট ছিল। একেবারে স্বাধীন সার্বভৌম আধুনিক একটা রাষ্ট্র কিন্তু আমরা তৈরি করলাম, এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে, এবং সেটা চূড়ান্ত ভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ, অর্থাৎ 97,000-এরও বেশি পাকিস্তানি সৈন্য এবং তাদের কিছু দর্শক আত্মসমর্পণ করে এই দিনে তদন্ত রেস করছেন ময়দানে। এই যে ঘটনাটি, এটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনার একটা, যে একটা মানে একেবারে সশস্ত্র, সংঘবদ্ধ, তথাকথিত প্রশিক্ষিত বাহিনী কে পরাস্ত করেছিল আমাদের বীর মুক্তিযোদ্ধারা, আমাদের মিত্র বাহিনীর সহায়তায়। তো এই ঘটনাটিরই একটা আমি বলবো যে একেবারে শুভ একটি উদ্যোগ হচ্ছে আজকে যে আমরা বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করছি। সেখানে আমাদের মিত্র বাহিনী যারা ছিল, মিত্র শক্তি ভারতের মহামান্য রাষ্ট্রপতি অতিথি হিসাবে আমাদের মাঝে এসেছে। আমি মনে করি এটা আমাদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। তবে অনেকগুলো কথাই বলা যেতে পারে, যেটা আপনি শুরুতে ভূমিকা বলেছিলেন যে এটা একটা বাংলাদেশ এখন সারা পৃথিবীর কাছে একটা বিস্ময়। দেখুন, এই 1972-73 সালে যখন এই দেশ স্বাধীন, 71 স্বাধীনতার পরে আমাদের দরিদ্র মানুষের সংখ্যা ছিল 82%, আর অবস্থাপন্ন অর্থাৎ একটু বেটার অবস্থানে ছিল মাত্র 18% লোক। আর আজকে এই করোনার কারণে হয়তো একটু এদিক সেদিক হতে পারে, 20 সালের দিকে এসে আমাদের দরিদ্র মানুষের সংখ্যা কমে 20.5, আর মধ্যবিত্ত এবং তার উপরে লোক ছিল আমাদের 79.5, অর্থাৎ রিভার্স হয়ে গেছে। অর্থাৎ আমাদের 72-73 সাল থেকে আরম্ভ করে 2020 সালে এসে আমাদের ধনী দরিদ্রের যে রেশিওটা, অনুপাতটা একেবারে উল্টে গেছে। একইভাবে আমাদের স্বাধীন হওয়ার পরে আমাদের তো অনেক অভিহিত করা হয়েছিল, এটা বাস্কেট কেস থেকে আরম্ভ করে বহু অপমান, যে সেখানে আমাদের জিডিপি এবং বৈদেশিক ঋণ এবং সাহায্য ছিল, আমাদের জিডি অনুপাত ছিল 10%। অর্থাৎ আমাদের রাষ্ট্রটা ছিল এই দেশ স্বাধীন হওয়ার পরেও বৈদেশিক ঋণ এবং সাহায্য নির্ভর, আর সেটা এখন আমাদের জিডিপি ঋণ এবং সাহায্যের অনুপাত কমে চলে আসছে। তার মানে দাঁড়াচ্ছে আমরা যে একটা ঋণ নির্ভর অথবা অনুদান নির্ভর আমাদের যে অবস্থানটা ছিল সেটা থেকে বেরিয়ে এসে আমরা একটা বাণিজ্য নির্ভর, অর্থাৎ আমরা এখন 1% আমাদের যে টোটাল জিডিপি
এটার 1% কম আমরা বিদেশি ঋণ এবং সহায়তার জন্য আমরা নির্ভর করি। আমাদের যদি আপনি বলেন না, যে জায়গাটা আমাদের এখনো আমরা মনে করি সমস্যা আছে তথা যে স্বপ্ন নিয়ে এই জাতি স্বাধীন একটা দেশ তৈরি করেছিল এবং আমাদের স্বাধীনতার যে মূল স্পিরিটটা, ঘোষণাটা, একটা সাম্যের বাংলাদেশ, বহুবাচনিক মানবিক বাংলাদেশ, সেই জায়গাটার মধ্যে আমাদের আরো অনেক কাজ করতে হবে। এটা যদি আমরা বলি, কারণ আমাদের সাম্যের ব্যাপারটা যেটা 73 সালেও যেটাকে বৈষম্যের যে সহক ছিল, এটা 0.33 ছিল, কিন্তু এটা বেড়ে আমাদের এটা 0.48, অর্থাৎ আমরা একটা বৈষম্যটা কিন্তু আমরা কমাতে পারিনি। এই আয়ের বাইরে গিয়ে আমরা যেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেভাবে আমরা করলাম, আমাদের রাজনৈতিক যে উন্নয়ন সেখানেও কিন্তু আমাদের ঘাটতি আছে। কারণ 16ই ডিসেম্বর যদিও আমরা বিজয় অর্জন করেছিলাম, কিন্তু এই বিজয়কে কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। 1975 সালের 15ই আগস্ট জাতির জনককে হত্যার মধ্য দিয়ে ওই পরাজিত আত্মসমর্পণকারী যে শক্তি, তারা এবং তাদের দোসররা এবং তাদের আন্তর্জাতিক মুরব্বীরা এবং দেশীয় দালালরা সংঘবদ্ধভাবে এই আক্রমণ চালায় জাতির উপরে, এবং শেষ পর্যন্ত আসলে এই বিজয়টা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে 25 বছরের মতন আমাদেরকে আসলে পূর্ব পাকিস্তানের বাসিন্দা করে রাখে। আমি আরো বহুবার আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম, যদিও আমরা 50 বছর পূর্তি অনুষ্ঠান পালন করছি, কিন্তু বাংলাদেশের বয়স আমার হিসেবে 50 বছর না, কারণ ওই 25 বছর সামরিক সংস্থা, সামরিক গোয়েন্দা অথবা সামরিক বাহিনীর শাসিত ক্যান্টনমেন্টে আবদ্ধ যে সময়কালটা, এই সময়কালটা কিন্তু আমরা বাংলাদেশ ছিলাম না, এটা মোটামুটি একটা মিনি পাকিস্তানে ছিলাম। এই অংশটা, এই সময়টুকু বাংলাদেশ ধরা যাবে না, কারণ চেতনায়, মননে অথবা আমাদের সামাজিক রাজনৈতিক অবস্থানের প্রেক্ষিতে সুস্পষ্ট বলা যায় যে এটা তখন প্রায় পূর্ব পাকিস্তানের মতোই ছিল, এটা বাংলাদেশের অংশ ছিল না। তবু আমরা বলবো যে আমাদের যেই অর্থনৈতিক উন্নয়ন, আমরা এক সময় খাদ্য ঘাটতিক দেশ ছিলাম, আমাদের মাত্র খাদ্য উৎপাদন হতো 1,10,00,000 মেট্রিক টন, আর এটা এখন ভুট্টা, গম, ধান সহ মিলিয়ে 4,53,00,000 মেট্রিক টন আমরা খাদ্য উৎপাদন করি। সবজি উৎপাদনে আমাদের অবস্থান পৃথিবীতে চতুর্থ, মিডিয়াম মানের মাছ উৎপাদনে আমরা তৃতীয়। আপনি এত ছোট্ট একটা দেশ, আপনার কাছে আসবো, আমরা এই অর্জন নিয়ে আসলে শুনবো। 50 বছরে বাংলাদেশ অনেক দূরে গিয়েছে, এই বাংলাদেশ আমরা শুনবো নিশ্চয়ই এইসব বিষয়গুলো নিয়ে। আবারও আসবো আপনার কাছে। আমরা আবারও একটু যেতে চাই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছে আসতে চাই। শিল্প, বাণিজ্য, সর্বোপরি অর্থনীতি এবং উন্নয়নে বাংলাদেশ 50 বছরের অনেক অর্জন রয়েছে। বাংলাদেশ বিশ্বের রোল মডেল, যেটি বাংলাদেশ প্রতিনিধি শিরোনাম আমরা দেখলাম। উন্নয়ন অর্জনে বিশ্বের বিস্ময় বাংলাদেশ, অনুসরণ করছে অনেক দেশ, সব সূচকে পেছনে পরাজিত পাকিস্তান, অনেক ক্ষেত্রে ভারত থেকেও এগিয়ে। সফলতার ম্যাজিক শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, এবং তারা আরও একটি বলছে বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার কাছে বাংলাদেশের যে 50 বছরের অর্জন, এই বিষয়গুলো নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। দেখুন, আমাদের যে অর্জন এবং আমাদের যে উন্নয়ন, সেটি কিন্তু শুরু হলো 2009 সালে। কারণ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, যেটা বেজান ভাই বললেন, পাকিস্তানি স্তরেরাই কিন্তু দেশ শাসন করেছে 21 বছর পর্যন্ত, 75 থেকে বলতে গেলে 2008 সাল পর্যন্ত। মাঝখানে মাত্র 4 বছরের জন্য মুক্তিযুদ্ধের চেতনার দল ক্ষমতায় ছিল, কিন্তু এরপরে আবার সেই পাকিস্তানিদের শাসন প্রবর্তিত হয়েছিল। তো পাকিস্তানিরা যখন দেশ শাসন, আমি পাকিস্তানি বলতে খালেদা জিয়া, বিএনপি জামাতের কথা বলছি, তার আগে তো খুনি জিয়াউর রহমানের কথা বলছি। তো এর পরে যখন 2008 সনে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যখন নির্বাচনে জয়ী হলো, তারপরে 2009-এর পর থেকেই কিন্তু উন্নয়ন এবং অগ্রযাত্রা শুরু হয়েছিল। এই ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশই নেই। কারণ আমরা যদি দেখি, অতীত দেখি এবং 2008 পরবর্তী সময়টা দেখি, তাহলে এটি অত্যন্ত পরিষ্কার হয়ে যায়। আপনি পদ্মা ব্রিজই বলেন, বা আমাদের স্যাটেলাইটের উন্নয়নই বলেন, বা ভাতার বাড়ির কথাই বলেন, বা কর্ণফুলীর নিচে যে আপনার সড়ক হয়েছে,
টানেল হয়েছে সেই কথাই বলেন, আমাদের এক্সপোর্টের ব্যাপারে বলেন, আমাদের যে এই সে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ রয়েছে সেই কথাই বলেন, কৃষি উন্নয়ন বলেন, আমাদের এক্সপোর্ট বলেন, সবকিছু শুরুই কিন্তু হয়েছে 2009 এবং এটি শুরু হওয়ার একটি বড় কারণ যেটি মানুষ, পৃথিবীর অনেক মানুষই আজ প্রশ্ন করে যে শেখ হাসিনার হাতে কি আলাউদ্দিনের জাদুর চেরাগ রয়েছে, উনি কিভাবে এই ধরনের উন্নয়ন করতে গেলেন। সারা পৃথিবী আজ কিন্তু আমাদের উন্নয়নের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে এবং এরই মধ্যে আমরা অনুন্নত দেশের যে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এটি কিন্তু আমাদের কথা নয়, এটি বিশ্ব ব্যাংকের কথা, এটি জাতিসংঘের কথা। আমাদের আরেকটি বড় অর্জন হলো আমাদের সেনাবাহিনী পৃথিবীর সমস্ত দেশের জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী সেই বাহিনীতে বেশ সুনাম অর্জন করেছে, দক্ষতার সাথে তারা এগিয়ে গেছে। তাছাড়া আমাদের যে রপ্তানি বাণিজ্য সেটি এক সময় ছিল গার্মেন্টস ভিত্তিক, এখন কিন্তু আর গার্মেন্টস ভিত্তিক রপ্তানি বাণিজ্য নেই। আমরা জাহাজ এক্সপোর্ট করছি, আমরা ওষুধ এক্সপোর্ট করছি, আমরা পাটজাত দ্রব্য এক্সপোর্ট করছি, অনেক আপনার ইন্টেন্সিফাই হয়েছে কিন্তু। এবং এরই মধ্যে আমরা সমুদ্র জয় করতে পেরেছি। সমুদ্র জয় করার ফলে সমুদ্রের সম্পদগুলো শুধু মৎস্য সম্পদ নয়, সমুদ্রের নিচে যে খনিজ সম্পদ রয়েছে সেটিও কিন্তু আমরা এখন এক্সপ্লোর করতে যাচ্ছি এবং এইগুলো যখন বাস্তবায়িত হবে, বিশেষ করে মাতারবাড়ি বন্দর, সমুদ্রের সমস্ত কিছু, তখন কিন্তু বাংলাদেশের চেহারা একেবারে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। এবং সম্প্রতি জাপানের যে রাষ্ট্রদূত বাংলাদেশে, উনি কিন্তু এই কথাটি বলেছেন যে যখন মাতারবাড়ি প্রকল্প বাস্তবায়িত হবে তখন বাংলাদেশ হবে সিঙ্গাপুরের মতোই। আমরা কিন্তু ওই দিকেই যাচ্ছি এবং আমরা তো আশাবাদী, বা পৃথিবীর সব দেশই যেটা বলছে, আপনার বিশ্ব ব্যাংক বলেন বা IMF বলেন, তারা কিন্তু সবাই একই কথা বলছে যে আগামী 5 বছরে বাংলাদেশের চেহারা আসলে চেনাই যাবে। তো এই ঘটনাগুলোর কারণ হলো একমাত্র যে আমাদের যে নেত্রী প্রধানমন্ত্রী, ওনার কমিটমেন্ট, এবং উনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন। এটাই হচ্ছে তার সার্থকতা, তার সাফল্যের ভিত্তি। কারণ উনি তার পরিবারের সবাইকে হারিয়েছেন, পিতা, মাতা, ভাই, বোন, একমাত্র বোন ছাড়া। সুতরাং বাংলাদেশের মানুষই হচ্ছে তার আপনজন। এরই মধ্যে দেখেন, আমরা ফোর্বস ম্যাগাজিন বলি বা অন্যান্য ম্যাগাজিন বলি, এই সম্প্রতিও একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে আমাদের নেত্রী শেখ হাসিনাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে চিহ্নিত করেছেন। উনি অনেক বিদেশি আপনার সম্মাননা পেয়েছেন, সম্প্রতিও সম্মাননা পেয়েছেন, এবং এই যে বিশ্বের যে আবহাওয়ার ব্যাপার, সেই ব্যাপারে ওনার বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতি হিসেবে উনি কিন্তু খুব উঁচু অবস্থানে গেছেন। এই অবস্থানগুলো কিন্তু আমাদের সকলের জন্য, গোটা দেশবাসীর জন্য, সমস্ত জনগণের জন্য গর্বের বিষয়। কারণ উনি যে সম্মাননা পাচ্ছেন সেটির ফল তো আমরাই ভোগ করছি। এবং সম্প্রতি উনি জাতিসংঘে থেকে যে সম্মাননাগুলো পেয়েছেন, যে স্বীকৃতিগুলো পেয়েছেন, উনি সেগুলো জাতির উদ্দেশ্যে আপনার নিবেদিত করেছেন, যার ফলে আমরা আজ সত্যি সম্মানিত। এমন একটি সময় ছিল যখন বাংলাদেশের নাগরিকত্ব পরিচিতিতে মানুষ দ্বিধাবোধ করত, আর আজকে ঠিক উল্টোটা হয়ে গেছে। আজ বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে মানুষ গর্ববোধ করছে, কারণ বাংলাদেশ সারা বিশ্বে এমন একটি অবস্থানে চলে গেছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রাক্তন যে রাষ্ট্রপতি ছিলেন ওবামা, উনিও বলেছেন যে উন্নয়ন কাকে বলে এটি শিখতে হলে বাংলাদেশে যাও। আজ পাকিস্তান আমাদের কাছে প্রায় ঋণ চাওয়ার কাছাকাছি চলে এসছে। আমরা শ্রীলঙ্কাকে ঋণ দিচ্ছি, শ্রীলঙ্কা আমাদের কাছে ঋণ চাচ্ছে। তো এক সময় ছিল যখন আমরা ঋণ গ্রহীতা ছিলাম, বিভিন্ন দেশ থেকে ঋণ নিতাম, আর আজকে অবস্থার পরিবর্তন এইটুকু হয়েছে
যে বিশ্বের বিভিন্ন দেশ আমাদের কাছে হাত পাততে আসছে। আজ দেখুন, পাকিস্তান ছিল আমাদের কলোনিয়াল দেশ, আমাদের উপনিবেশ হিসেবে পাকিস্তান আমাদের ব্যবহার করেছে। আমরা পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পরে আজ কোথায় পাকিস্তান আর কোথায় আমরা? পাকিস্তান একটি দেউলিয়া দেশে পরিণত আবার শেষ হওয়ার দিকে এসেছি, আপনি যদি শেষ করেন। জি, হ্যাঁ, আর পাকিস্তান আজ দেউলিয়া দেশে পরিণত হওয়ার কাছাকাছি এসছে। তাদের অর্থনীতি বলে কিছুই নেই, অথচ আমরা আমাদের অর্থনীতি কত উপরে, কত উন্নতির দিকে চলে গেছে, যেটি সারা বিশ্বের বিস্ময়, যেটি কালের কণ্ঠে আজ সত্যিকার ভাবে লিখেছে যে আমাদের অগ্রযাত্রা, আমাদের উন্নয়ন, আমাদের যে অর্থনৈতিক যে উত্তরণ, সেটি সারা বিশ্বকে বিস্মিত করে দিয়েছে এবং এই জন্য আমরা সকলেই গর্বিত। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু আবারও যেতে চাই ডক্টর মিজানুর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই। আসলে বাংলাদেশের যে জনশক্তি, সেটি এখন একটি সম্পদ। বাংলাদেশ এর হাত ধরে বাংলাদেশ আসলে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এর মধ্যে মধ্যম আয়ের দেশ হয়েছে, উন্নয়নশীল একটি দেশের কাতারে বাংলাদেশ। এবং আপনার কাছে, আপনি শুনছিলাম আসলে আপনার কাছ থেকে যে অর্জনগুলো বাংলাদেশে, সেটি শুনছিলাম, কি বলবেন? না, আমি বিচারপতি শামসুদ্দিন মানিক যথার্থই বলছেন যে আসলে এই উন্নয়ন যেটা আসলে এটা শুরুটা যদি ধরে মানে আসলে ব্যাপক উন্নয়ন, সেটা কিন্তু এই অতি সাম্প্রতিক কালের ঘটনা। কারণ আমাদের প্রথম 30-35 বছর লেগে গেছিল আমাদের মাথাপিছু আয় $540 আসতে, আর এই যে আমরা এখন $2500 উপরে আসলাম, এটার জন্য মাত্র 10 বছর সময় লাগছে আমাদের। স্যার, প্রত্যাশার জায়গাগুলো যদি বলেন সামনের দিনগুলোতে আগামী। আমরা 1981-82 সালে আমাদের টোটাল রপ্তানি ছিল $75.2 কোটি, আর এটা এখন 18-19 সালে এসে $4200 কোটি। আমাদের এখন 1,30,00,000 লোক বিদেশে কাজ করে। এই যে আর যেটা অবশ্যই বিচারপতি মানিক যেটা বলছেন যে আমাদের গার্মেন্টস এর যে একক নির্ভরতা ছিল, হ্যাঁ, এটা অনেকাংশে এখনো রয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা এখন আমাদের ডাইভার্সিটি ফাইট করছি। আমরা আমাদের এক্সপোর্ট বাস্কেট আরো বড় হচ্ছে। আমরা ওষুধ এবং অন্যান্য পণ্য সামগ্রী রপ্তানির জন্য আমরা সুযোগ করছি এবং আমরা সেটা পাচ্ছিও। আর দেখুন, বাংলাদেশের কথা যদি আপনি বলেন, পৃথিবীতে আমরা যখন অনুন্নত দেশের প্রতি দরিদ্র দেশের কথা বলি, অথবা যখন মানুষের মৌলিক চাহিদাগুলোর পূরণের কথা বলি, তখন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই কথাগুলো বলি। বাংলাদেশে এখন একেবারে নিরন্ন মানুষ, না খেয়ে মানুষ এর সংখ্যা কোনো খবর আমরা কোনো পত্রিকাও দেখি না। অর্থাৎ বিরোধী পক্ষ সামাজিক যোগাযোগ যেগুলো করে, সেখানেও কিন্তু কেউ বলে না যে বাংলাদেশের অমুক জায়গায় মানুষ না খেয়ে আছে, যেটা আমরা 40-এর দশকেও দেখেছি এই দেশে মানুষ না খেয়ে থাকতো। আমরা বস্ত্রের ক্ষেত্রে আমরা বরং এখন সারা পৃথিবীর মানুষকে বস্ত্র পরাচ্ছি। একসময় কিন্তু এই দেশের মানুষ লিংটি পরেও থাকতো, কিন্তু এখন আমরা সারা পৃথিবীর মানুষকে বস্ত্র যোগান দিচ্ছি। আমরা পৃথিবীতে বস্ত্র রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে আসছি। শিক্ষায় আমরা অবতপূর্ব এনরোলমেন্টের যদি বলেন, শিক্ষায় আমরা শতভাগের কাছাকাছি। প্রাথমিক শিক্ষা, নারী শিক্ষার অগ্রগতি, আর আমাদের চিকিৎসা যদি বলে, হ্যাঁ, করোনার সংকটের কারণে আমাদের কিছু সংকট দেখা দিয়েছিল, কিন্তু তারপরেও এখন গ্রামীণ যে স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো কিন্তু অনেকগুলোই এখন উন্নত দেশের জন্য অনেক মডেল হিসেবে আছে। এই সংকটটা ছিল বাসস্থানের। দেখেন, পৃথিবীতে আমার জানা নেই যে এরকম একটা ব্যাপক এক বছরের মধ্যে 8 লক্ষ মানুষকে বাড়িঘর তৈরি করে দেওয়ার মতো এত বড় পরিকল্পনা, এত রিহেবিলিটেশন, অর্থাৎ মানে হাউস সেটেলমেন্ট প্রোগ্রাম এই পৃথিবীতে আছে বলে 1 বছরে 8 লক্ষ গৃহহীন মানুষকে বাড়িঘর তৈরি করে দেওয়া। এই যে অসম্ভব যে সকল প্রকল্পগুলো, এগুলো আসলে খুবই ঈর্ষণীয়। আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের প্রবৃদ্ধি, গ্রোথ এবং অর্থনৈতিক প্রকল্পগুলোর যে কাজগুলো চলছে, সেগুলো হলে আমরা আরো অনেক এগিয়ে যাব। কিন্তু আমাদের যে জায়গাটায় সমস্যাটা রয়ে গেছে, রাজনৈতিক ডেভেলপমেন্ট আমাদের সেভাবে হয়নি। কারণ আমাদের এখানে রাজনীতির যে সংজ্ঞাটা, এটা পুনর্নির্ণয় করার দরকার আছে। রাজনৈতিক বলতে যদি এই হরতাল, অবরোধ, ধর্মঘট এবং কেনা বলা হয় গাড়ি পোড়ানো, যে রাজনীতি আমরা 2014-15 সালে দেখেছিলাম,
অনেকে আবার এইটাকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমি মনে করি যে এই রাজনৈতিক উন্নয়নটা যদি আমরা না করতে পারি, অর্থাৎ পরবর্তী সহিষ্ণুতা একটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং সবকটা রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হবে, মুক্তিযুদ্ধের বাইরে তাদের আর কোনো দোষর থাকবে না বা কল্পনা থাকবে না, চিন্তা থাকবে না, তাইলেই অর্থাৎ সবাই মিলে, অর্থাৎ আমাদের সরকারি দল, আমাদের বিরোধী দল, তারা সবাই যদি আমাদের মুক্তিযুদ্ধ অর্থাৎ স্বাধীনতার যা কিছু অর্জন এটাকে অথবা স্বাধীনতার যে চেতনা যেটা এটাকে যদি ধারণ করে, তাইলে কিন্তু এই সমস্যা যেগুলো রাজনৈতিক অনন্য যেটা ডেভেলপমেন্ট অর্থনীতির সাথে যেটা হয়নি সেইটা কিন্তু আমরা করতে পারবো। সেই জন্য আমাদের প্রথম যে কাজটা এখন করার দরকার সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ যেই কারণে যেই উদ্দেশ্যে নিয়ে মুক্তিযোদ্ধারা আত্মহত্যা দিয়েছিল তাদের যে কজ, সেই কজটাকে সব মানুষের, সব রাজনৈতিক দলের। জি স্যার, আমাদের শেষ করতে হবে স্যার, আমাদের এক কথা যদি শেষ করেন। সম্বন্ধে বাংলাদেশের জন্য আমরা অর্থাৎ পাকিস্তানে বিভ্রান্তিকর যে ধর্মাশ্রয়ী রাষ্ট্র এটা থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ডক্টর মিজানুর রহমান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই এই বিজয়ের 50তম বর্ষপূর্তির এই সুবর্ণ বাংলাদেশ সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবে। আমরা স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের নিউজরুম সংলাপ। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।